আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি আজকে ইসলামী সংস্কৃতি বিষয়ের ক্লাসে তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলামী সংস্কৃতি, শহীদ জিয়া রহমান কলেজ, চান্দিনা। আমরা আজকে ইসলামী সংস্কৃতির দ্বিতীয় পত্রের বাংলা কোম্পানি ও উপনিবেশিক শাসন তথা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সে আলোচনায় আমরা কিছু ছবি দেখব। আমরা কিছু ছবি দেখি। যদি আমি নামগুলো দিয়ে দিতে তোমরা হয়তো ধারণা করতে পারবে। তাহলে বুঝতে পারলাম যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে, বা আজকে আমাদের যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলাশী যুদ্ধ, যেটি 1757 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এই পাঠ শেষে আমরা কি শিখব? শিক্ষার্থীরা এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো, যা বলতে পারবো, আমরা তার একটি তালিকা তৈরি করেছি এবং পলাশী যুদ্ধের কারণ বর্ণনা করতে পারবো, পলাশী যুদ্ধের ঘটনার বিবরণ দিতে পারবো, পলাশী যুদ্ধের ফলাফল বর্ণনা করতে পারবো এবং পলাশী যুদ্ধের নবাবের পরাজয় কারণ এবং এতে নবাবের দায়িত্ব মূল্যায়ন করতে পারবো। আমরা বিষয়গুলি শিখন ফলের ভিত্তিতে, যেহেতু এগুলি হচ্ছে আমাদের শিখন ফল, এই শিখন ফলের ভিত্তিতে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আমরা আলোচনা শুরু করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে। আমরা প্রথমেই পলাশী যুদ্ধ জানতে হলে আগে সিরাজউদ্দৌলার পরিচয় জানতে চাই। উপমহাদেশের ইতিহাসে আলীবর্দী খান বিশেষ উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। তার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী এবং তিনি ছিলেন তুর্কি বংশের। প্রথমে তিনি বিহারে শাসন করতে ছিলেন এবং পরে নিজ যোগ্যতা বলে গিরিয়ার যুদ্ধে বাংলার নবাব সরফরাজ খানকে হত্যা করে বাংলার, বিহার এবং উড়িষ্যার নবাবি লাভ করেন। তার রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা হলো মারাঠা এবং বর্গীদের দমন করা। তিনি ইংরেজদের সম্পর্কে সচেতন এবং সজাগ ছিলেন। আলীবর্দী খানের কোনো পুত্র ছিল না। 3 কন্যা ছিলেন, যাদের নাম আমেনা, মায়মুনা এবং ঘসিটি বেগম। মায়মুনা এবং আমেনার 2 পুত্র ছিল, কিন্তু ঘসিটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না। আলীবর্দী খান আমেনা পুত্র সিরাজউদ্দৌলাকে অত্যন্ত স্নেহ করতেন, বিধায় তাকে তার জীবিতকালে বাংলার মসনদের জন্য মনোনীত করে যান। সিরাজ 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম মির্জা মোহাম্মদ হাসিম জয়নুদ্দিন খান। 1756 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পলাশীর যুদ্ধ বা পলাশীর প্রান্তর নিয়ে করা হয়েছে। পলাশী যুদ্ধের পটভূমি বা পলাশী যুদ্ধ কেন হয়েছিল তার একটি ধারাবাহিক আলোচনা আমি এখানে তুলে ধরেছি। সিরাজউদ্দৌলা 22 বছর বয়সে মুর্শিদাবাদের মসনদে আরোহণ করেন। সিরাজের ক্ষমতা গ্রহণ আলীবর্দী খানের অপর 2 কন্যা মায়মুনা এবং ঘসিটি বেগম মনঃক্ষুণ্ণ হন। বড় খালা ঘসিটি বেগম শওকত জংকে বসানোর ষড়যন্ত্র করেন। এছাড়াও নবাবের প্রধান সেনাপতি মীর জাফরের ভূমিকা ছিল ষড়যন্ত্রমূলক। নবাব উপলব্ধি করেন ঘরের শত্রুকে দমন করতে না পারলে তার মসনদ রক্ষা করা কঠিন হবে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পারিবারিক ষড়যন্ত্র ব্যর্থ হলেও পাশার ষড়যন্ত্র নতুনভাবে শুরু হয়। প্রতিনিয়ত দেশীয় রাজন্যবর্গ এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় শেষ পর্যন্ত পলাশী যুদ্ধের পটভূমি তৈরি করেছিল। পলাশী যুদ্ধের কারণ আমরা এক নজরে কারণগুলি দেখতে চাই। নবাবের প্রতি ইংরেজের অবহেলা, বাণিজ্যিক সুবিধার অপব্যবহার, নবাবের আদেশ অমান্য করা, কর প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করা, ইংরেজগণ রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় দান করা, শওকত জংকে সাহায্য করা, নবাব কর্তৃক কাশিম বাজার এবং কলকাতার দুর্গ দখল করা, অন্ধকূপ হত্যার কাহিনী এবং সর্বশেষ মীর জাফরের গোপন ষড়যন্ত্র, যেটিকে আমরা সর্বশেষ হিসেবে আখ্যায়িত করি, কারণ এর মাধ্যমে মূলত পলাশী যুদ্ধের দিন যেই সিরাজউদ্দৌলার পরাজয়ের ঘটনা সংঘটিত হয়। পলাশীর কারণগুলি ব্যাখ্যা। পলাশী যুদ্ধের কারণ কেন হয়েছিল,
কি কারণে যেগুলি হয়েছিল আমরা এক নজরে যে কথাগুলি দেখেছি আমরা সেগুলি একটি ব্যাখ্যা দাঁড় করাবো সংক্ষিপ্ত আকারে। নবাবের প্রতি ইংরেজদের অবহেলা, প্রথম যে পয়েন্টটি দেওয়া ছিল সেটি নিয়ে আলোচনা করছি। বাংলার বাণিজ্যরত ইংরেজ বণিকগণ সিরাজের সিংহাসনে আরোহণের পর প্রচলিত নিয়ম অনুযায়ী উপঢৌকন প্রদান কিংবা সৌজন্যমূলক সাক্ষাৎ করেননি। কারণ তিনি নবাব মাত্র 22 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন, এতে নবাবের প্রতি তাদের যেমন আস্থা ছিল না, অন্যদিকে তারা ইংরেজরা দিন দিন এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বিস্তার, এতে তাদেরকে ইংরেজদের এই অবহেলা এবং অভদ্রতা প্রকাশ পায়। বাণিজ্যিক সুবিধার অপব্যবহার। ইংরেজ কোম্পানি মোগল সম্রাট কর্তৃক বাণিজ্য করার অনুমতি প্রাপ্ত হন, কিন্তু ইংরেজরা বাণিজ্য শুল্ক ফাঁকি দিয়ে ব্যক্তিগতভাবে ব্যবসায় অবাধে দস্তক ব্যবহার শুরু করলে এই দেশীয় ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতে থাকে। বাণিজ্য শর্ত মেনে চলার নির্দেশ প্রদান করলেও ইংরেজরা তা অমান্য করেন, ফলে নবাব ইংরেজের প্রতি ক্ষুব্ধ হন। যদিও কোম্পানিকে দেওয়া হয়েছিল বিনা দস্তকে বা দস্তক বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেওয়া হয়েছিল, বা সামান্য অর্থে বাণিজ্য করার অনুমতি দেওয়া হয়েছিল, এটিকে ব্যবহার করে ইংরেজ কোম্পানির বিভিন্ন ব্যক্তিবর্গ, অফিসারগণ বা তারা নিজেরা ব্যক্তিগত ব্যবসাও শুরু করে দিয়েছিলেন, যার করে তারা রাজস্ব ফাঁকি দিচ্ছিলেন। এই বাণিজ্যিক সুবিধার অপব্যবহার নবাবকে ইংরেজদের প্রতি ক্ষুব্ধ করে। নবাবের আদেশ অমান্য। নবাব আলীবর্দী খানের সময় ইংরেজগণ বাণিজ্য করার অনুমতি পেলেও দুর্গ নির্মাণ করার অনুমতি পায়নি, কিন্তু সিরাজউদ্দৌলার রাজত্বকালে দাক্ষিণাত্যের যুদ্ধের অজুহাতে ইংরেজরা কলকাতা এবং ফরাসিরা চন্দননগরে দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তাদের দুর্গ নির্মাণ বন্ধ করতে আদেশ দিয়েছিলেন। ফরাসিরা এই আদেশ মানলেও ইংরেজরা এই আদেশ অমান্য করেন, ফলে নবাব তাদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হন। কর প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন। অন্যতম আরেকটি কারণ, নবাব সিরাজউদ্দৌলার সাথে সন্ধির যাবতীয় শর্ত ভঙ্গ করে ইংরেজরা জনসাধারণের উপর অত্যাচার শুরু করে এবং নবাবকে কর প্রদানে অস্বীকৃতি জানায়, ফলে নবাবের সঙ্গে ইংরেজদের সম্পর্কে অবনতি করতে থাকে। ইংরেজগণ রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় করেন। রাজা রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস এবং তার পরিবার প্রচুর ধনোৎসব কলকাতা পালিয়ে গিয়ে ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন। নবাব সরাসরি কৃষ্ণদাসকে তার নিকট সমর্পণের জন্য নারায়ণ সিংকে দূত হিসেবে ইংরেজদের কাছে পাঠান, কিন্তু ইংরেজ গভর্নর নবাবের দূতকে অপমানিত করে বের করে দেন এবং কৃষ্ণদাসকে ফেরত পাঠাতে অস্বীকার করেন, ফলে নবাব ইংরেজদের প্রতি বিরক্ত হন। শকতজংকে সাহায্য করা আরেকটি কারণ। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খানের মৃত্যু হলে মনোনয়ন অনুযায়ী সিরাজউদ্দৌলা মসনদে আরোহণ করলে খালা গসিটি বেগম এবং পূর্ণিয়া শাসনকর্তা সিংহাসন নিয়ে ষড়যন্ত্রকারী ইংরেজরা সেই ষড়যন্ত্রে শকতজংকে সাহায্য করে, ফলে নবাব ইংরেজদের প্রতি ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন। নবাব কর্তৃক কাশিমবাজার এবং কলকাতার দুর্গ দখল। নবাব প্রথমে কাশিমবাজার বাণিজ্য কুঠি এবং পরবর্তীতে কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন। ইংরেজ গভর্নর ড্র্যাক সঙ্গীদের নিয়ে ফলতা নামক স্থানে আশ্রয় গ্রহণ করেন, কাশিমবাজার দুর্গ থেকে পালিয়ে ফলতা নামক জায়গায় আশ্রয় গ্রহণ করেন। নবাব ফোর্ট উইলিয়ামের নামকরণ করেন আলীনগর। পরবর্তীতে ইংরেজগণ মানিকচাঁদের প্রতিরোধ ভেঙে দিয়ে ওয়াটসন এবং ক্লাইভ কলকাতা দখল করলে নবাব আলীনগরের সন্ধি নামে একটি সন্ধি করে, যেটি অপমানকর সন্ধি হিসেবে বা আলীনগরকে ইংরেজের হাতে এই সন্ধি অনুসারে আলীনগরকে তাদের নিকট প্রত্যর্পণ করতে হয়। মীর জাফরের গোপন ষড়যন্ত্র। ইতিমধ্যে ইউরোপে ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে 7 বছর ব্যাপী যে যুদ্ধ শুরু হয়, সেই সূত্র ধরে নবাবের নিষেধ সত্ত্বেও 1757 খ্রিস্টাব্দে ক্লাইভ ফরাসি বাণিজ্য কেন্দ্র চন্দননগর দখল করেন। ফলে আত্মরক্ষার্থে ফরাসিরা মুর্শিদাবাদে আশ্রয় গ্রহণ করেন। ইংরেজদের এই অশোভন উদ্ধত আচরণের জবাব দেওয়ার জন্য সিরাজ দাক্ষিণাত্যে ফরাসি সেনাপতি বুসির সাথে পত্রালাপ শুরু করেন। নবাবের এই কাজের গুরুত্ব অনুধাবন করে ক্লাইভ মুর্শিদাবাদ সিংহাসনে সিরাজের পরিবর্তে তার মনোনীত প্রার্থী প্রধান সেনাপতি আলীবর্দী খানের ভগ্নিপতি মীর জাফরকে, নবাব সিরাজের ফুফা মীর জাফরকে সিংহাসনে বসানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন। এসব ষড়যন্ত্রের মধ্যে ছিলেন ধনকুবের জগৎ শেঠ, নবাবের সেনাপতি মীর জাফর, রায়দুল্লভ, আস্থাভাজন অমিচাঁদ, দেওয়ান রাজবল্লভ সহ প্রমুখ ব্যক্তিগণ এই ষড়যন্ত্রে নবাবের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মির্জাফর আলী খান নবাবী বিনিময়ে ইংরেজদের
পৌনে 2 কোটি টাকা প্রদান অঙ্গীকারে ক্লাইভের সাথে এক গোপন চুক্তি করেন। যদি মীর জাফর নবাব হতে পারেন তাহলে ইংরেজদেরকে তিনি পৌনে 2 কোটি টাকা প্রদান করবেন, এই শর্তেই ইংরেজদের সাথে একটি চুক্তি করেন। উমিচাঁদ এই গোপন চুক্তির কথা ফাঁস করার ভয় দেখালে ক্লাইভ তাকে প্রচুর অর্থ প্রদানের অঙ্গীকার সহ একটি জাল চুক্তিপত্র তৈরি করেন। ওয়াটসন এই জাল চুক্তিপত্র স্বাক্ষর করতে অস্বীকার করে ক্লাইভ নিজেই তাতে স্বাক্ষর করেন। এভাবে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অনভিজ্ঞ নবাব, অতএব তার বিরুদ্ধে এইভাবে ইংরেজ এবং দেশীয় রাজন্যবর্গ, নবাবের অত্যন্ত আস্থাভাজন সেনাপতি মীর জাফর পর্যন্ত কি করেছিলেন, গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। আমরা একটি ছবি এখানে প্রতীকী ছবি তুলে ধরা হয়েছে যে এইভাবে একটি পলাশী প্রান্তরে ছবিটি আছে, যেটুকু জানতে পেরেছি সেই ছবিটি এখানে ষড়যন্ত্রের একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। সর্বশেষ আরেকটি ঘটনা বলা হয়েছে যে অন্ধকূপ হত্যা কাহিনী। নবাব ফোর্ট উইলিয়াম দুর্গ নিয়ে ইংরেজ কর্মচারী হলওয়েলের এক কাহিনী রচনা করেন। নবাবের ফোর্ট উইলিয়াম, নবাব আমরা জানি নবাব সিরাজউদ্দৌলা, আমরা আগে আলোচনা করেছি নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ এবং কলকাতা দুর্গ দখল করেছিলেন। এই যে দুর্গটি দখল করতে গিয়েছিলেন, ফোর্ট উইলিয়াম দুর্গ দখল নিয়ে ইংরেজ কর্মচারীরা হলওয়েল একটি কাহিনী বা একটি গল্প রচনা করেন। এইতে বলা হয়েছে যে 146 জন ইংরেজ বন্দীকে 18 ফুট দৈর্ঘ্য এবং 14 ফুট প্রশস্ত একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং সেখান থেকে 123 জন মারা যান, যে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, যা অন্ধকূপ হত্যা নামে ইতিহাসে পরিচিতি লাভ করে। তবে আধুনিক ঐতিহাসিক সহ কোনো ঐতিহাসিকে এই ঘটনাটির তেমন কোনো সত্যতা খুঁজে পাননি, কারণ একটি 18 ফিট এবং 14 ফুট যে প্রশস্ত একটি ঘরের কথা বলা হয়েছে, একটি কক্ষের কথা বলা হয়েছে, সেখানে কোনোভাবেই 146 জন ব্যক্তিকে প্রবেশ করানোই সম্ভব না। সেখানে কিভাবে রাখা হবে আর 130 জন মৃত্যুবরণ করবে। অতএব এই ঘটনাটি মূলত ইংরেজদের একটি অপকৌশল, যে তাদের সৈন্যদের মধ্যে বা ইংরেজদের মধ্যে একটি নবাবের বিরুদ্ধে একটি ঘটনা সাজানো বা নবাবের বিরুদ্ধে সৈন্যদেরকে উত্তেজিত করে তোলা, তাদেরকে নবাবের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার মতোই একটি ঘটনা এটি সাজানো হয়। আমরা পলাশীর প্রান্তরের একটি চিত্র দেখছি। পলাশীর, এটা হচ্ছে ভাগীরথী নদীর তীর। যুদ্ধের ঘটনা নিয়ে আমরা আলোচনা করি। ইংরেজগণ আলীনগরের সন্ধি শর্ত অনুযায়ী সন্ধির শর্ত ভঙ্গের মিথ্যা অজুহাতে যুদ্ধ ঘোষণা করেন। নবাব 50টি কামান সহ 50,000 পদাতিক এবং 18,000 অশ্বারোহী নিয়ে মুর্শিদাবাদের 23 মাইল দক্ষিণে ভাগীরথী নদীর তীরে উপস্থিত হন। এই যে ভাগীরথী নদীর কথা বলছি আমরা, সেটি বর্তমান মুর্শিদাবাদে অবস্থিত। 22 জুন 1757 সালে ক্লাইভ 8টি কামান সহ 1000 ইউরোপীয় এবং 2000 জন দেশীয় সৈন্য সহ পলাশী আম্রকাননে অবস্থান নেন। 1757 সালে 23 জুন উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হলে মীর মদন এবং মোহনলালের নেতৃত্বে স্বল্প সংখ্যক সৈন্য নবাবের পক্ষে যুদ্ধ করেন। মীর জাফর ও রায়দুল্লাহ যুদ্ধ হতে বিরত থাকেন। তার অধীনস্থ সৈন্যদেরকে নিয়ে মীর মদন বীর বিক্রমে যুদ্ধ করতে করতে প্রাণ দেন। নবাব হতাশ হয়ে প্রধান সেনাপতি মীর জাফরকে ডেকে পরামর্শ করলে তিনি নবাবকে যুদ্ধ বন্ধ করতে পরামর্শ দেন। নবাব এই বিশ্বাসঘাতক মীর জাফরের পরামর্শে যুদ্ধ বন্ধ করে অদূরদর্শিতার পরীক্ষা দিয়েছিলেন, কারণ যেহেতু মীর জাফর, পূর্বেই আমরা বলেছি মীর জাফর ইংরেজদের সাথে একটি গোপন চুক্তি করেছেন, নবাব সেটি জানতেন, যেন তিনি তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। উপরন্তু যুদ্ধের সময় মীর জাফরের পরামর্শ গ্রহণ করে তিনি যুদ্ধ বন্ধ করেছিলেন, যেটি নবাবের অদূরদর্শিতার, সামরিক বিচক্ষণতার বা সামরিক দূরদর্শিতার একটি পরিচয় বহন করে। নবাব বাহিনী যখন রাতে বিশ্রামরত অবস্থা ছিলেন, তখন এই পূর্ব পরিকল্পনা অনুযায়ী মীর জাফরের ইঙ্গিতে ইংরেজ বাহিনী রণক্রান্ত শিবিরে নবাব আক্রমণ করলে নবাব পরাজিত হন। সিরাজ পালিয়ে রাজমহলে যেতে চাইলে পরিবার পরিজন নিয়ে ভগবান গোলায় ধরা পড়েন এবং মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ তাকে হত্যা করেন। এভাবে বাংলার ইতিহাসের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে যায়, বা বাংলার যে ছোট নবাব, অল্প বয়সী নবাব সিরাজউদ্দৌলা, তার ভবিষ্যৎ সেখানেই তার এইভাবেই তার সমাপ্তি ঘটে এবং বাংলার ইতিহাসে মূলত এই পলাশী যুদ্ধের মাধ্যমেই মূলত ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়। আমরা পলাশী যুদ্ধের আরেকটি ছবি দেখছি।
যুদ্ধের প্রান্তরের ভাগীরথী যেখানে যুদ্ধরা সৈন্যরা যুদ্ধ করছিলেন, পলাশী যুদ্ধের নবাবের পরাজয়ের কারণ আমরা এই কথাটি উল্লেখ করেছি। সেখানে আমাদের যে শিখন ফলে আছে যে আমরা কি করতে নবাব যুদ্ধের পরাজয়ের কারণগুলি কি, যে আমরা যদি নবাবের পলাশী যুদ্ধের কারণটা আলোচনা করি, সেখানে কিন্তু নবাবের পরাজয়ের কিছুটা কারণ সেখানে ইঙ্গিত করা হয়। যাই হোক, আমরা সেটিও আলোচনা করব। পলাশী যুদ্ধে পরাজয়ের কারণ নবাবের। পলাশী যুদ্ধকে একটি বিরাট এবং ভয়াবহ যুদ্ধ বলা না হলেও এটি খণ্ডযুদ্ধ বলা যায়, কারণ এই যুদ্ধের পরিস্থিতি ও গুরুত্ব বিচার করলে যুদ্ধকে কখনোই বিরাট যুদ্ধরূপে চিহ্নিত করা যায় না। পলাশী যুদ্ধে নবাব বাহিনীর পরাজয়ের পিছনে বেশ কয়েকটি কারণ ছিল। মীর জাফর এবং সহযোগীদের বিশ্বাসঘাতকতা। মীর জাফর এবং তার সহযোগীদের বিশ্বাসঘাতকতা ছিল নবাবের পতনের প্রধান কারণ। বিজয়ের মুহূর্তে প্রধান সেনাপতি হিসেবে তিনি নবাবকে ভুল পরামর্শ দেন এবং যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। আমরা মীর জাফর, জগৎ শেঠ এবং খালা কাশিটি বেগমকে দেখতে পেলাম, যাদের ষড়যন্ত্রের ফল নবাব সিরাজউদ্দৌলার পতন। সিরাজউদ্দৌলার চরিত্রের দুর্বলতা। তরুণ নবাবের রাজনৈতিক অদূরদর্শিতা, বিচক্ষণতার অভাব এবং মাতামহের অত্যাধিক স্নেহ প্রাচুর্যের মধ্যে লালিত পালিত হওয়ায় সিরাজের চরিত্র কঠোরতা এবং দৃঢ়তার অভাব ছিল। ফলে তাৎক্ষণিক পরিস্থিতির মুখে তিনি দিশেহারা হয়ে পড়েন এবং ষড়যন্ত্রের খবর পাওয়া সত্ত্বেও তিনি দুর্বলতার কারণে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে সাহসী হন নাই। সিরাজের অপরিপক্ক সমরজ্ঞান। যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে নবাবের যুদ্ধবিরতি ঘোষণা করা সমরনীতির অপরিপক্কতা বা পরনির্ভরশীলতার পরিচয় বহন করে, যা তার পতনকে ত্বরান্বিত করেছিল। ইংরেজদের ব্যাপারে সিরাজের অসতর্কতা। এই সময় মানুষের মধ্যে চারিত্রিক দৃঢ়তার অভাব দেখা দিয়েছিল। ফরাসিরা তার বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্র সম্পর্কে তাকে হুঁশিয়ার করে দেওয়ার পরও নবাব তাতে কর্ণপাত করেননি। নবাব আলীবর্দী খানও মৃত্যুর আগে সিরাজকে ইংরেজদের শক্তি বৃদ্ধি সম্পর্কে সতর্ক করে যান, কিন্তু সে ব্যাপারে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। স্বার্থপরতা। কর্মচারী, সভাসদ, সেনাপতি, ব্যবসায়ী, ধনকুবের সৈন্যরা নিজ স্বার্থ সিদ্ধির জন্য জাতীয় স্বার্থকে বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেননি। রবার্ট ক্লাইভের যোগ্যতা। নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল নায়ক ছিলেন রবার্ট ক্লাইভ, যার সূক্ষ্ম কূটনীতি, উন্নত রণকৌশল এবং রণসম্ভারে নবাব অপেক্ষা অনেক বেশি পারদর্শী ছিলেন। ফলে ক্লাইভের নিকট নবাব সিরাজউদ্দৌলার পরাজয় অবধারিত ছিল। ফরাসি যুদ্ধ শেষে মীর জাফর এবং লর্ড ক্লাইভের সাক্ষাৎ, যেটি 1762 খ্রিস্টাব্দের একটি ছবি দেখা যাচ্ছে, ফ্রান্সিস হ্যামেনের দ্বারা। আমরা পাশেই পলাশীর প্রান্তরের সেই স্মৃতি বিজড়িত একটি স্মৃতিসৌধ, যেখানে পলাশীর প্রান্তর যুদ্ধ হয়েছিল। মীর মদন, নবী সিং হাজারি এবং বাহাদুর খানের স্মারক স্তম্ভ পলাশী যুদ্ধক্ষেত্র, যেখানে তারা মীর মদন, নবী সিং হাজারি, বাহাদুর খান যুদ্ধ করতে করতে নিজের প্রাণকে বিসর্জন দিয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ছবিটি তৈরি করা, সেখানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। আমরা পলাশী যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করব এখন। উপমহাদেশের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের ইতিহাসে পলাশী যুদ্ধ অন্যতম একটি ঘটনা। এই যুদ্ধে ইংরেজদের জয়লাভ ইতিহাসে সুদূর প্রসারী প্রভাব রয়েছে। বিশেষ করে এই যুদ্ধে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক গুরুত্ব ছিল অপরিসীম। স্বাধীনতা সূর্য অস্তমিত। যদি আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখি বা আমরা আলোচনা শুরু করি যে কি কি ফলাফল বা কি ধরনের ফলাফল বয়ে এনেছিল, আমরা প্রথমেই বলতে পারি স্বাধীনতা সূর্য অস্তমিত। পলাশী যুদ্ধের ফলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অকাল মৃত্যু হলে বাংলার স্বাধীনতা সূর্য 200 বছরের জন্য অস্তমিত হয়ে যায়। মীর জাফর নামে মাত্র নবাব হন। এই যুদ্ধের ফলে মীর জাফর নামে মাত্র নবাব হন, কিন্তু প্রকৃত ক্ষমতা রইল ক্লাইভের হাতে। বাংলার রাজনীতি ইংরেজদের হস্তক্ষেপের পথ প্রশস্ত হওয়া। পলাশী যুদ্ধের পর উপমহাদেশে ইংরেজদের সার্বভৌমত্ব স্থাপিত না হলেও তারা নতুন নবাবের কাছ থেকে নগদ 1 কোটি এবং 24 পরগনার বিশাল জমিদারি লাভ করেছিলেন। ফলে বাংলার রাজনীতি ইংরেজদের যখন তখন হস্তক্ষেপের পথ প্রশস্ত হয়। এছাড়াও প্রত্যেক ইংরেজ কর্মচারীকে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করেন। একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভ করা, যেটি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই যুদ্ধের ফলে ইংরেজগণ বাংলায় একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভ করেন, আর এই দেশীয় বণিকদের সমাধি রচিত হয়। এই দেশের বণিকদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে শুরু করেন। আর্থিক ক্ষেত্রে ফরাসি যুদ্ধের বিজয়ের ফলে বলা হচ্ছে ইংরেজরা বাংলা সহ দাক্ষিণাত্যে প্রভাব বিস্তার করে আর ফরাসি বণিকদের বিতাড়িত করে এবং একচেটিয়াভাবে উপমহাদেশের সম্পদ আহরণ ইংল্যান্ডে ফেরানোর ফলে এই দেশের আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। ওয়াটসন বলেন,
ঐতিহাসিক ওয়াটসন বলেছিলেন বা ইংরেজ বলেছিলেন যে পলাশীর যুদ্ধে জয়লাভ করে ইংরেজগণ ভূসম্পত্তির মালিকানা লাভ করে এবং এর লব্ধ যে কর কেবলমাত্র কোম্পানির নয় সমগ্র ব্রিটিশ জাতিকে সমৃদ্ধ করে তোলে। তাহলে আমরা ওয়াটসনের এই কথাটির মাধ্যমে বুঝতে পারি যে তারা অর্থনৈতিক ক্ষেত্রে বাংলা পলাশী যুদ্ধের মাধ্যমে পলাশী যুদ্ধের জয়লাভের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে কতটা লাভবান হয়েছে, যে শুধুমাত্র এই ইংরেজগণ ভূসম্পত্তির মালিকানায় লাভ করেনি, যে এই অঞ্চলে যে কর লাভ করতেন, তারা যে কর পেতেন সেটা দিয়ে তারা কোম্পানির সমগ্র ব্রিটিশ জাতিকে সমৃদ্ধ করতে ধরলে। সমগ্র উপমহাদেশে শাসনভার গ্রহণ। ঐতিহাসিক আর.সি. মজুমদার বলেন, পলাশী যুদ্ধ বাংলা তথা সমগ্র উপমহাদেশে ইংরেজদের বিজয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল। কালক্রমে বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে হয়েছিল, যা নবাব মীর কাসেম এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে পরাজিত করে সমগ্র উপমহাদেশে শাসনভার গ্রহণ করেছিলেন। কোম্পানি মর্যাদা বৃদ্ধি। এই যুদ্ধের ফলে ইংরেজদের সামরিক শক্তি ও প্রতিপত্তি সম্পর্কে জনগণের মনে উচ্চ ধারণা সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে কোম্পানি মর্যাদাও বৃদ্ধি পায়। আধুনিক যুগ। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজ শাসনের সূচনা হয়। ইংরেজদের মাধ্যমে ভারতের সামরিক সংগঠন, আইন কানুন, শিক্ষা দীক্ষা, শাসন ব্যবস্থা ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। মুসলিম সমাজের দুর্দশা। এই যুদ্ধের পর বাংলার মুসলমান সমাজে চরম দুর্দিন নেমে আসে। বহু মুসলমান কর্মচারী চাকরিচ্যুত হন। মুসলিম জমিদারদের স্থলে ইংরেজদের সহযোগিতায় হিন্দু জমিদার শ্রেণী সৃষ্টি হয়। সমাজ এবং সংস্কৃতির উপর ফরাসি যুদ্ধের প্রভাব। বাংলার রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে সমাজ এবং সাংস্কৃতিক জীবনও স্বাভাবিক বিকাশ দ্বারা চরমভাবে পরিবর্তিত হয়। মুসলিম সংস্কৃতির অবহেলার শিকার হয় এবং ভারতবর্ষে মুঘল শিক্ষা সভ্যতার স্থলে ধীরে ধীরে ইউরোপীয় সভ্যতার উন্মেষ ঘটে। পলাশী বিপর্যয়ে সিরাজউদ্দৌলার দায় দায়িত্ব বা নবাবের দায় দায়িত্ব কতটুকু ছিল, আমরা সর্বশেষ যে আলোচনাটি দেখেছিলাম সেটি নিয়ে আলোচনা। 1757 সালে ভাগীরথীর তীরে পলাশীর প্রান্তরে ইংরেজ কোম্পানি এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলা যে যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধে নবাবের পরাজয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। পলাশীর যুদ্ধ পরাজয়ের জন্য নবাবকে দায়ী করা যায়, কারণ অল্প বয়স্ক নবাবের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করা এবং ষড়যন্ত্রকে শাস্তি প্রদানের ব্যর্থতা, সমর-জ্ঞানের অভাব, অন্যদিকে সেনাপতি মীর জাফরের নীরবতা হটকার সিদ্ধান্ত পরাজয়ের অন্যতম কারণ। নবাব এদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে না পারায় সিরাজউদ্দৌলাকে দায়ী করেন। আমরা একক কাজ হিসেবে এখানে দেখতে পাই পলাশী কোথায় অবস্থিত। পলাশীর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের একটি তালিকা তৈরি করো। আমরা 3টি প্রশ্ন এখানে রেখেছি। পলাশী তোমরা কোথায় অবস্থিত এটা জানো, তোমরা ভাগীরথীর তীরে। পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয় এবং এটাও তোমরা বলতে পারছো। একটি তালিকা মীর জাফর, ঘসিটি বেগম, কৃষ্ণবল্লভ, আমরা এরকম নামগুলি, লর্ড ক্লাইভ, এদের নামে তালিকা তৈরি করতে পারি। দলগত কাজে তোমরা একটু দেখো যে পলাশী যুদ্ধের কারণ কি কি ছিল। পলাশী যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো। আশা করি তোমরা এগুলি করতে পারবে। আমার যেই ক্লাস নিয়েছি সেখানে সম্পূর্ণভাবে এগুলি আলোচনা করা হয়েছে। তোমাদের মূল্যায়ন করতে চাই নবাবের পতনের কারণ কি কি ছিল, তাও তোমরা দেখেছো। পলাশী যুদ্ধ পরাজয়ের জন্য নবাব সিরাজউদ্দৌলা কতটুকু দায়ী বিশ্লেষণ করো। এভাবে আমরা মূল্যায়ন করতে পারি নবাবের। পলাশী যুদ্ধ পতনের মাধ্যমে বাংলা স্বাধীনতা সূর্য অস্তমিত হয়, বিশ্লেষণ করো। এটি তোমাদের জন্য ব্যাপক আকারে একটি কাজ থাকবে বা একটি পড়া থাকবে, যেটি তোমরা এই যে আজকে যে ক্লাস নেওয়া হলো সেই ক্লাসের প্রেক্ষিতে এটি তোমরা তৈরি করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আমি এখানেই আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো সবাই।